আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনের শুভেচ্ছা অভিনন্দন। বদলে যাওয়া বাংলাদেশের রূপকার শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, মন্তব্য মঈন খানের। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীতে অবাধে চলছে অটোরিকশা, চালকদের সতর্ক করছে পুলিশ। বিকল্প কর্মসংস্থান চান চালকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর বাইরে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও ৬ জুন সরকার বাজেট ঘোষণা করবে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি নানা কারণে এবার জিডিপি কিছুটা কমতে পারে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩ বছর ৭ মাসে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫-এর ১৫ই আগস্ট তাকে হত্যার মধ্যে দিয়ে সেই অগ্রযাত্রা থেমে যায়। এরপর ১৬ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে মাত্র $৬। যদি বেঁচে থাকতেন হয়তো ১০ বছরও লাগতো না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেত। শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। দেশের তৃণমূল মানুষকে লক্ষ্য করেই এখন তার সব অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে। যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেও যথাসময়ে বাজেট ও তার বাস্তবায়ন করা হবে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। ইতিমধ্যে আমরা ৬ তারিখে বাজেট দেব। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম নেই, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। জিয়াউর রহমানই দেশে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু করেছিলেন বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। একটার পর একটা কু, ১৮-১৯টা কু হয়েছে বাংলাদেশে। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহিষ্ণু নিরাপদ দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর বলেও সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে সকালে গণভবনে যান আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারাও। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশি নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেদিন ফিরে এসেছিলাম। এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, আর কখনো ছাত্রলীগ করার সময় কখনো নেতা হওয়ার চেষ্টা করি নাই। দলের প্রয়োজনে যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করেছি।
কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব, কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনা ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন মসজিদের পেশ ইমাম। এতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্থানীয় কাউন্সিলররা অংশ নেন। এর আগে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনার আয়োজন করে। এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। একই সময় মিরপুরের ব্যাপটিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বদলে যাওয়া বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ইতিহাসে গত ৪৪ বছরের মধ্যে শেখ হাসিনাই সবচেয়ে সাহসী রাজনীতিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী রাষ্ট্র নয়, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। আন্দোলনের কর্মসূচি ও কৌশল নির্ধারণ করে দ্রুতই বিএনপি মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সম্প্রতি কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর ড্যামরার বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তার অভিযোগ, বিশ্ব পরিস্থিতির দোহাই দিয়ে ক্ষমতাসীনরা তাদের দুর্নীতি লুটপাটের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আড়াল করতে চাইছে। ডোনাল্ড লুর সফরের মাধ্যমে বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন অবসান হয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই বলেও দাবি করেন বিএনপির এই নীতি নির্ধারক। যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি প্রত্যাহারে কাজ করছে বলে ক্ষমতাসীনদের বক্তব্য অসত্য বলে দাবি করেন মঈন খান। যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে। সেই কারণে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জবাবে এই চ্যালেঞ্জকে বিদ্যুৎ খাতের অযাচিত খরচ আড়ালের কৌশল বলে মন্তব্য করেছেন ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। উল্টো বিদ্যুৎ খাতের ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণে নীতি নির্ধারকদের ক্যাবের সাথে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ফজর রাব্বির রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বিদ্যুৎ ব্যবহারের খরচ। এবছর এরই মধ্যে একবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম।
আরও অন্তত 3 বার বাড়ানোর অগ্রিম ঘোষণা আছে সরকারের। এ প্রেক্ষিতে সরকারের নীতির বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অনেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন, যা আলোচনায় এনেছেন প্রতিমন্ত্রীও। যারা কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন। চ্যালেঞ্জটা দিলাম আমি আজকে, 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন কালকে। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। খাত সম্পর্কে না বুঝে তথাকথিত বিশেষজ্ঞদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি। এ খাতে করাপশনের কারণে যে এই খাতের ব্যয় বেড়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার এখন এই জায়গাটা উপেক্ষা করে এই জায়গাটাকে না দেখে যদি বলে যে লোকজন ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে বিদ্যুৎ খাত শেষ করে দিল, আর এরকম একটা উত্তর যদি সরকার দেয় যে সরকার খেলো হয়ে গেল না, যারা বলতেছে তারা তো মাঠে ময়দানে কে কি বলবে সেটার পেছনে তো দড়ায় লাভ নেই। ক্যাবের এই উপদেষ্টা বলেন ক্যাপাসিটি চার্জের বিষয়টি মূল নয়, বড় বিষয় এ খাতের দুর্নীতি ও সুশাসনের ঘাটতি। যে ক্যাপাসিটি পেমেন্ট তো কারিগরি বিবেচনায় এইখানে তো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে আমি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যে বিনিয়োগকারীকে তার ইকুইটি মানির উপরে কত পার্সেন্টেজ সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। বিআরসির একটা স্ট্যান্ডার্ড রেট আছে, তারপরে আমি তার ব্যাংক রেট যে ঋণ, আমি তার কত ঋণ দিচ্ছে, ঋণের উপর ইন্টারেস্ট দিচ্ছে, তাকে আমি ওভারঅল কত প্রফিট দিচ্ছি, সেই গাইডলাইন গুলো প্রথমত কথা। বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ে IMF এর পরামর্শকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের জন্য আত্মঘাতী বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, ঝুঁকিপূর্ণ এসব বাহন যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অটোরিকশার চালকরা বলছেন হঠাৎ বন্ধের এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে তাদের পথে বসা ছাড়া উপায় নেই। আরো জানাচ্ছেন আনান তাসিন রি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বুধবার নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশ উপেক্ষা করে এখনো রাজধানী জুড়ে বেপরোয়াভাবে চলছে নিষিদ্ধ এই বাহন। রাস্তায় ফরম গেট গেলে ধরছে অনেক, এই তারপর দুবারে চালাইতে পারি না, বিকেলে একটু ফাঁকা হয়েছে এখন চালাচ্ছে গাড়ি। না, বাসের ভিতরে যাই না, আমরা চিপাই চাপাই ভিতরে চালাই। এইটা যদি বন্ধ হয় তাহলে আমরা কি করে খাবো? চুরি ছাড়াও উপায় নাই। বয়স্ক মানুষ কি করে খাবো? পরিশ্রম করে খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। নিরাপত্তাহীন চলাচল, দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তা না থাকায় এই বাহনটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যুৎ সংযোগ চুরি করে এসব বাহনে চার্জ দেওয়ার অভিযোগ। চালকরা বলছেন বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে বাহনটি চালাচ্ছেন তারা। অটোরিকশার যে স্পিড, এটা হচ্ছে বেশিরভাগই দেখি যে অ্যাক্সিডেন্ট হয় সবসময়। সরকার বন্ধ করে, সরকার যখন এটা পুরো বন্ধ করে তখন তার চলবে না। সরকার তো এটা পাইতেছে কিন্তু চলতেছে, এরা যদি না চালায় তাহলে তো আমরা চলবো না। ট্রাফিক পুলিশ বলছে অবৈধ এসব অটোরিকশা বন্ধে চালকদের কাউন্সেলিং করা হচ্ছে। মেইন রোডে যাচ্ছে না, যেটাই সমস্যা এটা হচ্ছে এই গলিগুলোতে চলতেছে এবং রীতিমতো ওরা মানে জোর করে চলার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটা একবারে তো জোর করে বন্ধ করা যাবে না, সেটা বুঝিয়ে কাউন্সেলিং এর মধ্যে বন্ধ করার চেষ্টা করতেছি। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে রাজধানী জুড়ে এমন অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 2 লাখ, যা বন্ধে সব মহলে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনান তাসিন রি, ATN বাংলা, ঢাকা। পাবনার মানসিক হাসপাতালের রোগীদের 4 বেলা খাবারের জন্য বরাদ্দ মাত্র 175 টাকা। নিম্নমানের খাবার খেতে অনীহা অধিকাংশ রোগীর। খাবারের টেন্ডার পেতেও দিতে হয় মোটা অঙ্কের ঘুষ, এমন তথ্য দিলেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে লোকবলের অভাবে হাসপাতালের খাবার পরিবেশন থেকে শুরু করে ধোঁয়া মোছা সহ সব কাজই করতে হয় রোগীদের। মানসিক হাসপাতাল নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। নির্ধারিত সময়ে এভাবে ওয়ার্ড ভিত্তিক খাবার পৌঁছে দেওয়া হয়। তুলনামূলক সুস্থ রোগীরা নিজ তাগিদে খাবার খেলেও অসুস্থ রোগীরা ঘুমিয়েই দিন পার করে। মানসিক রোগীদের সঠিক পরিচর্যা ও যত্ন নেয়ার লোকবল নেই হাসপাতালে।
খাবার পরিবেশন থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সবই করতে হয় রোগীদের। প্রতিদিন ডাইল ভাত, এই জন্য ভালো লাগে না। কি চান খেতে? এতে ভালো মন্দ একটা জিনিস চাই। এ চাইতে উৎপথে কিছু বিকাশে খাওয়াও শান্তি ভালো, সরকারি এই মানসিক হাসপাতালে থাকা চাইতেন। খাবারের মান নিয়ে অভিযোগ অনেক পুরনো হলেও অদ্যাবধি এর কোনো সুরাহা হয়নি। খাবারের টেন্ডার 1 বছর বন্ধের পর পুনরায় চালু হয়। 2023-24 অর্থ বছরে 500 রোগীর 4 বেলা খাবারের জন্য 2,20,00,000 টাকা বরাদ্দ হয়। এই 4 বেলায় 175 টাকা দিয়ে তাদের পুষ্টিকর খাবার দেওয়া কি আপনাদের পক্ষে সম্ভব হয়? হ্যাঁ, মোটামুটি এইভাবে চেষ্টা করা হয়। 175 টাকার মধ্যে যেভাবে খাবার দেওয়া সম্ভব সেভাবে। টেন্ডার পেতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ঘুষ দিতে হয় বলে জানান স্থানীয় সংসদ সদস্য। লাইসেন্সের যে ভলিউম হয়েছে সেই ভলিউমের কারণে অনেকে যায় পাত্তাও পায় না। দীর্ঘদিন ধরে ওরা কাজটা করে আসতেছে এবং ওরা আমাদের দলের লোক। আমরা মনে করি আমাদের তোমার কাজ ওকে ইসোকে হতে পারে, কারণ ওরা তো দলের লোক, আমার ক্লোজ তো সবাই। রুবেল তো আমাদের ক্লোজ, সুইটও আমাদের ক্লোজ। না, আই ডোন্ট নো, আমি জানি না। হয় টাকা পয়সা না ছাড়া হয় নাকি? চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবা ও অবকাঠামোর উন্নয়ন হয়নি বলেও জানান এই জনপ্রতিনিধি। মানসিক রোগীরা যদি পুষ্টিকর খাবারই না পায় তবে দ্রুত সুস্থ হবেন কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খেতে হয় তাদের। এতে হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকেই ভুগছেন পুষ্টিহীনতায়, আর একই খাবার প্রতিনিয়ত খেয়ে বিরক্ত বোধ করছেন কেউ কেউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন বলে মনে করেন বিশিষ্টজনেরা। দেশের অবকাঠামো উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে বলে জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মহাপরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অবকাঠামোগত উন্নয়নকে টেকসই করার তাগিদ দেন তারা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত বুধবার সিটিটিসির একটি টিম গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষস্থানীয় অস্ত্র সরবরাহকারী রহিমকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অস্ত্র সরবরাহকারী রহিমের দেয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষংছড়ির গহীন জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা 2টি ড্রামের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল সহ গোলা বারুদ উদ্ধার করে পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে 2 কোটি টাকা চাঁদা না দিলে এক পাথর ব্যবসায়ীকে ক্রস ফায়ারের হুমকি দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মঈনুদ্দিন। পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী আব্দুল্লাহ আবির ও তার পরিবার। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল্লাহ আবির। তার অভিযোগ, গত 1 মাসে 3 দফা এসআই রিপন পুলিশ নিয়ে বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদার টাকা দাবি করে। 7 কোটি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পরে ওসি মঈনুদ্দিনের পক্ষে লিমন ও অ্যালেক্স নামের 2 জন এবার ভুক্তভোগী পরিবারের কাছে 2 কোটি টাকা দাবি করে। তবে টেলিফোনে এসব অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি। থানা থেকে বর্তমানে ওসি মঈনুদ্দিন এর চাঁদাবাজি ও ক্রস ফায়ারের ভয়ে আমি আমার স্ত্রী সন্তান সহ সিলেট ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওসি মঈনুদ্দিন ও তাহার সহযোগীদের বিচার দাবি করছি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গরম আবহাওয়ার সাথে সাথে উত্তাপ বাড়ছে বাজারেও। কাঁচা বাজারে কেজিতে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 120 টাকা। এদিকে লাফিয়ে বাড়ছে মরিচের ঝাল। গত সপ্তাহের চেয়ে 30 থেকে 40 টাকা বেশি দিয়ে 160 টাকায় কিনতে হচ্ছে
মরিচ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। তেজগাঁ রেল স্টেশনের চায়ের দোকানদার বাহার মিয়া বাজারে এসে এদিক সেদিক ঘুরেও চাহিদা অনুযায়ী জিনিস কিনতে পারছেন না। 5 ধরনের সদাই করার জন্য বাজারে এলেও কোনো মতে 3টি সামগ্রী কিনতেই বাজেটে টান পড়েছে স্বল্প আয়ের এই মানুষটির। 1000 টাকা বাজারে নিয়ে আসলে দেখা গেছে যে 5 পদের ভিতরে আমরা 3 পদ কিনতে পারলাম, আরো 2 পদ কিন্তু বাকি রয়ে গেল। ওই পদগুলো আমাদের রোজগার কত, আমাদের ইনকাম সোর্স কত? একই অবস্থা প্রায় সবার। বাজারে যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে এতে হিমশিম দশা ক্রেতাদের। একবার যে জিনিসের দাম বাড়ছে তা আর কমছে না। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। রোদ্রে গাছ মরে গেছে, অনেক মরার কারণে মনে করেন যে গাছটা শুকায় গেছে, মরিচটা শুকায় গেছে, আমদানি হয় নাই। গতকালকে বিক্রি করছে 120 140 টাকা, আজকে 160 টাকা 180 টাকা। বাজারে বেশিরভাগ সবজির দামই 70 থেকে 120 টাকা, এমনকি একটি কচু কিনতে হচ্ছে 80 টাকায়। সব তরকারির দামে বেশি কম আছে, কিন্তু কারণ বাজারে এখন দেখি যে আর একটু উল্টাপাল্টা আর কি, কেউ বেশি বেচে কেউ কম বেচে। সরবরাহ কম এবং বেশি দামে পাইকারদের থেকে কেনার দোহাই দিয়ে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে কাঁচা সবজির দাম। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। উস্তাটা কিনছি 30 টাকা কেজি, এখানে বিক্রি করলাম 22 টাকা 23 টাকা কেজি। খুচরা বাজারে বেচতেছে 50 টাকা 60 টাকা বিক্রি করতেছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা কমলেও আগের মতোই আছে ডিম, ব্রয়লার মুরগি এবং মাছ মাংসের দাম। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। নিজেদের জায়গা থেকে অবৈধভাবে উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে মান্দা জিরানি খালপাড়ের বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মান্দা জিরানির খালের দুপাশের ভবন ও জায়গা থেকে 10 মিটার ও 33 ফুট দূরে লাল দাগ দিয়ে জায়গা দখলের সিদ্ধান্ত নেয় ওই এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছে। তারা বলছেন সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থে তারা মাথা গোজার ঠাঁই বানিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যায়ভাবে উচ্ছেদের এই সিদ্ধান্ত তাদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করেন জিরানি খালপাড়ের বাসিন্দারা। পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় ভোর 4টায় হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছায় তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি 3 ম্যাচের সিরিজের জন্য আগেভাগে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্তরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের 9ম আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 21, 23 ও 25 মে 3 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের গ্রুপের বাকি দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে 254 রানের বিশাল ব্যবধানে হারিয়ে মেয়েদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির 1 নম্বর মাঠে আগে ব্যাট করে 8 উইকেটে 305 রান তোলে মতিঝিল পাড়ার ক্লাবটি। 69 বলে 102 রানের ইনিংস খেলেন ওপেনার জেসিয়া আক্তার। এছাড়া রোমানা আহমেদের ব্যাটে আসে 41 রান, জবাবে 18 ওভার 5 বলে মাত্র 51 রানে অল আউট হয় সোহেল ক্রিকেট ক্লাব। মাত্র 4 রান দিয়ে 5 উইকেট নেন মোহামেডানের সাবিকুন নাহার। আরেক খেলায় সিটি ক্লাবকে 65 রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শুভেচ্ছা অভিনন্দন। বদলে যাওয়া বাংলাদেশের রূপকার শেখ হাসিনা বললেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, মন্তব্য মঈন খানের। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীতে অবাধে চলছে অটোরিকশা, চালকদের সতর্ক করছে পুলিশ। বিকল্প কর্মসংস্থান চান চালকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।